এপিকিউরাসকে দেখেছি। এপিকিউরাস একজন ফিলোসোফার ছিলেন, এটা আমরা 11তে পড়েছি। হাউ মেনি কাইন্ডস অফ লাভ আর মেনশন বাই বেকন ইন অফ লাভ। উনি যে অফ লাভ এসেটা লিখেছেন, এখানে উনি কয় ধরনের ভালোবাসার কথা বলেছেন? উনি 3 ধরনের ভালোবাসার কথা বলেছেন। একটি হচ্ছে তোমার নাফসার লাভ, বিয়ে ভালোবাসা। একটি হচ্ছে ফ্রেন্ডলি লাভ, একটা হচ্ছে ওয়ান্টন লাভ। ওয়ান্টন লাভ মানে পাগলামি ভালোবাসা, উদ্ভট ভালোবাসা। হোয়াট আর দ্য গোল অফ দ্য স্পেকটেটর? স্পেকটেটর কার লেখা? স্পেকটেটর ফ্রান্সিস বেকনের লেখা। এডিসন অ্যান্ড স্টিল। এডিসন আর হচ্ছে কি বললাম, এরা হচ্ছে স্পেকটেটর লেখা। স্পেকটেটর স্পেকটেটর না, কিন্তু দা স্পেকটেটর, কিন্তু হ্যাঁ, দা স্পেকটেটর। AD তো দেখো তোমরা, দেখো ছবিটা দেখছো, যে ছবিটা দেখালাম দ্য স্পেকটেটর, এটা ভলিউম 3। এটা তোমার একটা পত্রিকা টাইপের, বই টাইপের, যেখানে তারা লিখতো, এডিশন লিখতো এবং স্টিল লিখতেন। দ্য গোল অফ দ্য স্পেকটেটর, গোল মানে লক্ষ্য ছিল, ওয়াজ টু এনলাইভেন মোরালিটি, নৈতিকতাকে জাগিয়ে তোলা। কাকে জাগিয়ে তোলা? কোনো দুদিন ধার্মিক ব্যক্তি ছিল, কি দিয়ে? বুদ্ধিমত্তা দিয়ে, উইট দিয়ে। অ্যান্ড টু টেম্পার উইথ মোরালিটি, এবং নৈতিকতার সাথে বুদ্ধিকে মিশানো। ঠিক আছে, আমরা কি করি, নৈতিকতা এক জায়গায় থাকে আর বুদ্ধি এক জায়গায় থাকে, তা না, বুদ্ধির সাথে নৈতিকতাকে মিশানো। টু ব্রিং ফিলোসফি আউট অফ দ্য ক্লোজেটস অ্যান্ড লাইব্রেরিজ, দর্শন সবার কাছে নিয়ে আসা। দর্শন শুধুমাত্র ড্রয়ারে থাকবে আর লাইব্রেরিতে থাকবে তা না, সবার কাছে দর্শনকে নিয়ে আসার উদ্দেশ্য ছিল। স্কুল এবং কলেজ থেকে দর্শনকে বের করে নেওয়ার উদ্দেশ্য ছিল। শুধু স্কুল আর কলেজে দর্শন করবে মানুষ, আর কেউ দর্শন বুঝবে না কেন? টু ডুয়েল ইন ক্লাবস অ্যান্ড অ্যাসেম্বলিজ, তার মানে এগুলোকে ক্লাবে নিয়ে আসা, আড্ডায় নিয়ে আসা। আড্ডায় মানুষ দর্শন নিয়ে কথা বলবে। টি টেবিলে নিয়ে আসা, কফি হাউসে নিয়ে আসা, এটা ছিল হচ্ছে এর উদ্দেশ্য। তার মানে নৈতিকতা, দর্শন, যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, সেগুলো আমরা যেটা করে থাকি, ওগুলোকে মসজিদে রেখে আসি, স্কুল কলেজে রেখে চলে আসি। বাড়িতে এসেই আমার আর সেই ধর্মও নাই, আমার সেই দর্শনও নাই। দর্শন যা কিছু আমি বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছি। দর্শন কি বিশ্ববিদ্যালয় শুধু পড়ার জন্য? তোমার বাড়িতে প্রয়োগ করার জন্য না দর্শন? তুমি কথা বলবো, দর্শনের কথা বলবো না, এইটাই। তার মানে হচ্ছে যে উদ্দেশ্য ছিল কি, যে মোরালিটিকে উইটের সাথে, বুদ্ধিমত্তার সাথে মিলানো। আর সঙ্গে আরেকটা কাজ, সেটা হলো ফিলোসফিকে স্কুল কলেজ থেকে বের করে, লাইব্রেরি থেকে বের করে, টি টেবিলে, কফির দোকানে, আড্ডায়, ক্লাবে নিয়ে আসা। Why was Sir Roger given priority? স্যার রজার ছিলেন ওই ক্লাবেরই একজন সদস্য, দ্য স্পেকটেটর ক্লাবের একজন সদস্য ছিলেন, এবং উনি খুব ধার্মিক ব্যক্তি ছিলেন। কেমন ছিলেন? ধার্মিক। সম্ভবত উনি বিয়েও করেন নাই। স্যার রজার ওয়াজ গিভেন প্রায়োরিটি বিকজ হি লাভড আদার পিপল। তিনি অন্য মানুষকে ভালোবাসতেন এবং অন্যরাও তাকে ভালোবাসত।
হি ওয়াজ লাভড বাই আদার্স নেচার দ্যান রেসপেক্টেড। ঠিক আছে, আদার্স দ্যান রেসপেক্টেড, তার মানে তাকে অন্যের দ্বারা তাকে মানুষ ভালোবাসতো বেশি, তাই না, সম্মানিত হতো, সে ভালোবাসতো এবং সম্মান করত। একটা বিষয় কি, ভালোবাসা এবং সম্মান কিন্তু অঙ্গাঙ্গি। সম্মান ছাড়া ভালোবাসা হয় না, ভালোবাসা ছাড়াও সম্মান হয় না। হোয়াট ইজ দ্য ইনার টেম্পল? ইনার টেম্পল বলতে কাকে বোঝানো হচ্ছে? দ্য ইনার টেম্পল হচ্ছে এমন একটা টেম্পল যেগুলো হচ্ছে 4টা ইন ছিল ওদের। প্রফেশনাল অ্যাসোসিয়েশন ফর ব্যারিস্টার্স অ্যান্ড জাজেস ইন লন্ডন। লন্ডনের 4টা কি ছিল, ইনস্টিটিউশন ছিল, 4টা ক্লাব ছিল। ডাক্তারদের ক্লাব থাকতে পারে না? আচ্ছা, আওয়ামী লীগের ডাক্তাররা, বিএনপির ডাক্তাররা, ক্লাব থাকে না? এরকম ওদের 4টা দল ছিল, যেখানে লয়ার্স রিজাইডেড অর হ্যাড দেয়ার অফিসেস, যেখানে ওরা কী করতো, বসবাস করতো অথবা অফিস করতো, এবং যেখানে ছাত্ররা আইন পড়াশোনা করতো। টু বি কল্ড টু দ্য বার অ্যান্ড প্র্যাকটিস অ্যাজ এ ব্যারিস্টার ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস অন মাস্ট বিলং টু ওয়ান অফ দিস ইনস। আমরা যাদেরকে ব্যারিস্টার বলে থাকি, বলি না ব্যারিস্টার, ব্যারিস্টার বলি না, সেই ব্যারিস্টারকে কিন্তু অবশ্যই এই যে এই 4টা যে বলা হলো, ইংল্যান্ডে এবং ওয়েলসের যে 4টা ইন আছে, 4টা যাদের মানে প্রতিষ্ঠান আছে, সেখান থেকে ল পড়তে হবে, না হলে কেউ ব্যারিস্টার হতে পারবে না। জাপান গিয়ে তুমি ব্যারিস্টার হবা? হবে না। আমেরিকা গিয়ে ব্যারিস্টার হবা? হবে না। ওখানে তোমার ব্যারিস্টার হতে হবে। ব্যারিস্টার হতে হলে ওই 4টা যে ইন আছে, এই 4টা ইনকে বলা হয়। ঠিক আছে, এগুলোকে বলা হয় ইনার টেম্পল। 4টার মধ্যে একটাকে বলা হয় ইনার টেম্পল। হাউ ডিড স্যার রজার বিউটিফাই দ্য ইনসাইড অফ দ্য চার্চ? চার্চের ভিতরে স্যার রজার কিভাবে সুন্দর করেছিল? চার্চের ভিতরে সুন্দর করেছিল কিভাবে? স্যার রজার হ্যাজ বিউটিফাইড দ্য ইনসাইড অফ দ্য চার্চ উইথ সেভারাল টেক্সটস অফ হিজ ওন চয়েস। সাপোজ তুমি কি পছন্দ করো? তুমি পছন্দ করো হচ্ছে জীবনানন্দ দাসকে, জীবনানন্দ দাসকে। জীবনানন্দ দাসের কিছু লেখা তোমার এত টাঙানো থাকবে, ধর্মীয় কিছু কথা সে চার্চে টাঙিয়ে রাখতো, লিখিয়ে রাখতো। টেক্সট মানে কি, লেখা না, ওন চয়েস অ্যাট ইজ ওন এক্সপেন্স, এবং করতো সেগুলো নিজের খরচে করতো, এগুলো জনগণের কাছে টাকা নিত না। হোয়াট ইজ দ্য রিলিজিয়াস ভ্যালু অফ সানডে? রবিবারের ধর্মীয় মূল্য কেমন? ধর্মীয় মূল্য কেমন রবিবারের? ফ্রাইডের ধর্মীয় মূল্য কেমন? অনেক ভালো। ফ্রাইডেটা বলা হয় যে গরিবের ঈদ, গরিবের ধর্মীয় মূল্য অনেক না, তো একইভাবে ওখানেও সানডেটা বেশি মূল্যবান, স্বাভাবিক। দ্য অবজারভেন্স অফ দ্য সানডে রিনিউজ দ্য নোশনস অফ রিলিজিয়ান ইন দ্য মাইন্ডস অফ দ্য ভিলেজার্স। গ্রামবাসীর মনের মধ্যে সেই ধর্মীয় চেতনাটা আরেকটু জাগ্রত হয়। যেমন তুমি 7 দিন পর পর যখন এতে গিয়ে নসিহতটা শোনো হুজুরের, তখন তোর মনটা ভরে যায় যে কত সে যে শুনছিলাম, আজকে আমার আরও ভালো লাগতেছে। শুক্রবার বিকালটা কিন্তু তোর মনটা একটু পবিত্র থাকে। খেয়াল করছো কি? এই যে তুমি যে মসজিদ থেকে বের হও, এই যে তোর মনটা একটু পবিত্র হয়ে যায়। হু ইনহেরিটেড স্যার রজার্স প্রপার্টি? স্যার রজার তো মারা গেলেন, তার তো বিয়ে করেন নাই, তার প্রপার্টি কে ইনহেরিট করলো? হ্যাঁ, উত্তরাধিকার সূত্রে পাওয়া। ঠিক আছে, ক্যাপ্টেন সেন্ট্রি নামে তার এক ভাতিজা ছিল অথবা ভাগিনা ছিল, সে এটা করে। হোয়াট টাইপ অফ মেন ওয়ার দ্য মেটাফিজিক্যাল পোয়েটস? মেটাফিজিক্যাল পোয়েটরা কোন ধরনের মানুষ ছিল? দ্য মেটাফিজিক্যাল পোয়েটস ওয়ার মেন অফ লার্নিং, মেন অফ উইট অ্যান্ড কনসিট। তারা ছিল উইট এবং কনসিটের
মানুষ ছিল। হু, হ্যাঁ 20 নম্বর কোশ্চেনটা দেখো পরে চলে আসছে, অ্যান্সারটা আগে চলে আসছে। হোয়াট কাইন্ড অফ ওডস ডিড কাউলি রাইট? কাউলি কোন ধরনের ওড লিখেছিলেন? উনি পিন্ডারিক ওড লিখেছিলেন। কি ওড? ইটালির একজন ওড লেখক ছিলেন যার নাম ছিল পিন্ডার। কি নাম ছিল? এই পিন্ডারকে ফলো করে উনি লিখতেন বলে তাকে কি বলা হতো? পিন্ডারিক ওড লিখতেন। এরপর দেখো, হোয়াট কাইন্ড অফ রাইটিং ইজ দ্য গার্ডিয়ান বাই কাউলি? কাউলির গার্ডিয়ানটা কোন ধরনের লেখা? কাউলির গার্ডিয়ান ইজ এ কমেডি হুইচ ওয়াজ রাফ। কাউলিস গার্ডিয়ান ইজ এ কমেডি হুইচ ইজ রাফলি ড্রন বাই হিম, যেটা খুব মানে রাফলি যেটাকে আঁকা হয়েছে, মানে খুব ভালোভাবে করা হয় না আর কি, ঠিক আছে। হুম ডিড কাউলি ফলো ইন রাইটিং ওডস? ওড লেখার ক্ষেত্রে কাউলি কাকে ফলো করেছেন? পিন্ডারকে ফলো করেছেন। বিকজ কনসিডার দ্য পিন্ডারিক স্টাইল টু বি দ্য হাইস্ট অ্যান্ড দ্য নবলেস্ট কাইন্ড অফ রাইটিং। তিনি মনে করতেন যে পিন্ডারের লেখাটা সবচাইতে উন্নত মানের লেখা। হু ওয়াজ জেমস বজওয়েল? জেমস বজওয়েল কে ছিলেন? জেমস বজওয়েল ওয়াজ দ্য ফেমাস বায়োগ্রাফার অফ স্যামুয়েল জনসন। স্যামুয়েল জনসনের বায়োগ্রাফি লিখেছিলেন উনি, বুঝতে পারছো? জীবনী লিখেছেন, স্যামুয়েল জনসনের জীবনী লিখেছেন। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য এপিক পোয়েম দ্যাট কাউলি অ্যাটেম্পটেড টু রাইট? কাউলি যে লেখার জন্য চেষ্টা করেছিলেন সেইটার নাম মহাকাব্য। মহাকাব্য কবিতা লেখার চেষ্টা করেছিলেন, হ্যাঁ, সেটার নাম হচ্ছে দ্য ডেভিডেস। দ্য ডেভিডেস। হু ইজ দ্য ফাদার অফ ক্রিটিসিজম মেনশন ইন দ্য লাইফ অফ কাউলি? ক্রিটিসিজমের জনক হিসাবে কাকে বলা হয়েছে লাইফ অফ কাউলিতে? ড্রাইডেনকে বলা হয়েছে। ড্রাইডেন ইজ দ্য ফাদার অফ ক্রিটিসিজম। লাভস রিডল, রাফস রিডল, এখানে এটা কোন ধরনের লেখা? লাভস রিডল, এটা এল হবে, বুঝছো, আই হবে না। রাফস রিডল। প্যাস্টোরাল কমেডি। প্যাস্টোরাল কমেডি যেমন পড়ছো না, অ্যাজ ইউ লাইক ইট, গ্রামের বিষয় নিয়ে লেখা না, বনের বিষয়, বন আর গ্রাম নিয়ে লেখা হলে তাকে বলা প্যাস্টোরাল, ঠিক আছে। রাখালকে নিয়ে যে লেখা হয় তাকে বলা হয় প্যাস্টোরাল। হু ফার্স্ট কয়েন দ্য টার্ম মেটাফিজিক্যাল পোয়েটস? টার্ম মানে হচ্ছে নাম। মেটাফিজিক্যাল পোয়েটস এই নামটা প্রথমে কে ব্যবহার করেছিলেন? স্যামুয়েল জনসন ফার্স্ট কয়েন দ্য টার্ম মেটাফিজিক্যাল, ঠিক আছে। এরপর দেখো কি আছে, হোয়াট ইজ প্র্যাগম্যাটিজম? প্র্যাগম্যাটিজম বিষয়টা বুঝে নাও। সাপোজ তোমার কাছে আছে 500 টাকা, ঠিক আছে। তো 500 টাকা তোমার কি কাজে লাগাতে হবে? তুমি বাজারে গেলা, বাজারে ঢোকার আগে তুমি পেলা হচ্ছে কিসের দোকান? তুমি পারা ফসফরাসের দোকান। সেখান থেকে তুমি 300 টাকা দিয়ে একটা ক্রিম কিনেছো। তুমি বাজারে গিয়ে দেখো তোমার চাউল কিনতে হবে, তোমার তেল কিনতে হবে, লবণ কিনতে হবে, 200 টাকা তুমি পারতেছো না, তার মধ্যে প্র্যাগম্যাটিক না। প্র্যাগম্যাটিজম হচ্ছে বাস্তব বুদ্ধি সম্পন্ন, বুঝতে পারছি কথা? বাস্তব বুদ্ধিটাকে কি বলা হয়? প্র্যাগম্যাটিজম। তাহলে প্র্যাগম্যাটিজম রিফার্স টু প্র্যাকটিক্যাল কনসিডারেশন অফ সার্টেন থিংস। বুঝছো, বাস্তব ভিত্তিক বিবেচনা, যে কোনো বিষয়ের বাস্তব ভিত্তিক বিবেচনাটা হচ্ছে প্র্যাগম্যাটিজম। তুমি বিয়ে করবা, একটা ছেলেকে বিয়ে করবা, সেটাকে দেখবা খুব ভালো লাগলো দেখতে, এটা খুব সুন্দর নাক, হ্যাঁ, তার কথাবার্তা সুন্দর, সে প্যান্ট শার্ট পরে, সুন্দর করে হেঁটে যায়, তুমি দেখে তাকে পছন্দ করে। এত সুন্দর চেহারা ছেলেটাকে পছন্দ করলাম, তাহলে এখন বিয়ে করবা। বিয়ে করার ক্ষেত্রে তোমার চিন্তা করা লাগবে, প্র্যাগম্যাটিক হতে হবে, যে ছেলেটা আমি দেখলাম সুন্দর, ওকে আমাকে আর্ন করে খাওয়াতে পারবে,
নাকি আমারই ওকে আরাম করে খাওয়া খাওয়া লাগবে? তো প্র্যাগম্যাটিক হতে হবে না তোমাকে? এই ছেলেটাকে আমাকে সম্মান করে রাখতে পারবে, নাকি সবসময় শুধু ওই ওর পরিবারের মতো করে চলবে, আমাকে সম্মান করবে? আমার কথা কি বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার প্র্যাগম্যাটিজম, মানে প্র্যাকটিক্যাল কনসিডারেশন। শুধুমাত্র আবেগ দিয়ে কাজ করাটাকে প্র্যাগম্যাটিজম বলে না। When did Burke deliver his famous speech on Fox's East India Bill? ফক্সের যে ইস্ট ইন্ডিয়া বিলটা ছিল, ইস্ট ইন্ডিয়া বিল চেনো? তোমার, হ্যাঁ, ইস্ট ইন্ডিয়া বিল হচ্ছে সেই বিখ্যাত বিল যেটা তোমার ভারতবর্ষে ইংল্যান্ডের যে নীতি আছে সেই নীতি পরিবর্তন করার জন্য বিলটা আনা হয়। বুঝো নাই? বলা হয় যে ভারতবর্ষের মানুষদেরকে খুব অত্যাচার করা হচ্ছে, ভারতবর্ষ শোষণ করা হচ্ছে, ঠিক আছে, ভারতবর্ষ থেকে এই লোকগুলোকে ফিরিয়ে নিয়ে আসো, ক্লাইভ অমুক তমুক এদেরকে ফিরিয়ে নিয়ে আসো, এরা অত্যাচার করতেছে। কথা কি বুঝতে পারছো? এটাকে কি বলা হয়? হ্যাঁ, ইস্ট ইন্ডিয়া বিল। তো এই ইস্ট ইন্ডিয়া বিলটা যিনি তুলেছিলেন, তোলা বলতো না, সংসদে বিল তুলতে হয় না, আমরা বলি বিল উত্থাপন করা, রেইজ দ্য বিল। এই বিলটা রেইজ করেছিল হচ্ছে ফক্স। তাহলে এই ফক্সের বিলটার উপরে কথা বলেছে তাই এমপিরা নিজের বিল নিয়েও কথা বলে, আবার অন্যের বিল নিয়েও কথা বলে। কথা কি ক্লিয়ার? এখন যেমন আমাদের দেশের সংসদের তেমন বিরোধী দল নাই, আর তেমন সংসদের কার্যকারিতাও কম, তেমন গুরুত্বপূর্ণ সংসদের কিন্তু এগুলো হয় না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে আসলে বিলগুলো কিভাবে করা হয়, প্রসিডিউর কি। তো মূলত এডমান্ড বার্কও ছিল ওখানকার হচ্ছে একজন এমপি, এবং উনি এই বিলটা উত্থাপন করেছিলেন, এই বক্তব্য দিয়েছিলেন, ঠিক আছে? এই 1783 সালে যে বিলটা তুলেছিল ফক্স, এটা দিয়ে উনি কথা বলেছিলেন, এডমান্ড বার্ক, এবং সেটাই আমাদের পড়তে হয়। হোয়াট ডাজ বার্ক কম্পেয়ার দ্য ইস্ট ইন্ডিয়া বিল উইথ? কার সাথে ইস্ট ইন্ডিয়া বিলকে তুলনা করেছিলেন? বার্ক বানানটা ভুল হয়েছে, BURK হবে। হ্যাঁ, বার্ক কম্পেয়ার দ্য ইস্ট ইন্ডিয়া বিল উইথ দ্য ফক্সেস বিল। তিনি ইস্ট ইন্ডিয়া বিলকে ফক্সের বিলের সাথে তুলনা করেছিলেন। তো এটাই মোটামুটি আমাদের